শুরু করছি প্রেম বর্ণহীন। লিখনিতে তনিমা খান। পর্ব সংখ্যা 22। শীতকালের গভীর রাত, চারদিকের গা ছমছমে নীরবতায় ও মোত্তাকিনের গভীর নিদ্রাচ্ছ ঘটে। তবে এর কারণ নিছকই কোনো শব্দ নয়, বরং বক্ষস্থলের শূন্যতা। সে এদিক ওদিক তাকিয়ে ঘুম জড়ানো নেত্রে খোঁজে মেয়েটিকে। বারান্দার দরজার সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে থাকা নারীর অবয়ব দেখে উদাম গতরে কম্বল পেঁচিয়ে বিছানা থেকে নামে। এলাকা পাহারা দিচ্ছিস? একটাও চোর ধরতে পেরেছিস? রুক্ষ জড়ানো কণ্ঠে ইন্দুবালা গায়ের চাদর আর একটু জড়িয়ে ঘাড় ঘুরিয়ে তাকায়। এক হাত দূরতে থাকা ফোলা ফোলা কুচকানো মুখশ্রী দেখে বলল, উঠেছিস কেন? তুই এখানে কি করছিস না ঘুমিয়ে? ঘুম আসে না, মেয়েশ্বরে বলে ইন্দুবালা ফের ক্লান্ত দেহে এলিয়ে দেয় দরজায়। মোত্তাকিনের কুচকানো কপাল আরো কুচকে যায়। কিহৎকাল দাঁড়িয়ে থেকে নিরুদ্দেশ হেঁটে গিয়ে সম্মুখে বেতের সোফায় গা এলিয়ে দেয়। ইন্দুবালা ক্লান্ত স্বরে বলল, এই ঠান্ডায় এখানে বসেছিস কেন? মোত্তাকিন সোফায় পা ছড়িয়ে শুয়ে কম্বল সমেত দুহাতে ছড়িয়ে বুকের কাজটা খালি করে দিয়ে ঠান্ডা গলায় বলল, এখানে আয়। ঘুমের জন্য কাতর হলেও শারীরিক অস্বস্তিশীলতায় ঘুমাতে না পারা ইন্দুবালার স্বস্তির ভঙ্গুর প্রায়। তার মুখে হাসি ফুটে উঠল একা একা নির্ঘুম রাত্রে যাপন করতে। একটু সঙ্গ ভালোবাসার লোভে সর্বদাই তাকে গ্রাস করে। এই মুহূর্তে সেই তৃষ্ণাটুকু বেশি প্রকার ছিল। সে কাল বিলম্ব করে না, ধীরে স্থির গিয়ে বক্ষ মাঝে শুয়ে পড়ে ছেলেটির পায়ের উপর পা রেখে। মোত্তাকিন কম্বলের আড়ালে বক্ষ মাঝে লুকিয়ে নেয় ভারী দেহটিকে। ঘুমে জড়িয়ে আসা চোখ বন্ধ করলে তাতে বিঘ্ন ঘটায় ইন্দুবালার অদ্ভুত প্রশ্ন, তোর আমাকে কখনো ঘৃণা লাগে না? ঘৃণা কেন লাগবে? মোত্তাকিন কপাল কুঁচকে শুধায়, এই যে আমি এত কালো, দেখতে অসুন্দর, তোর কখনো ঘৃণা লাগে না? তুই আমায় এত ভালোবাসিস কেন? মোত্তাকিনের মেজাজ বিগড়ে গেল, দাঁতে দাঁত চেপে বলল, তোকে ভালোবাসি এই গুজব কে রটিয়েছে? আমি? নিন্দুক পড়ুষি, তোর কাজই গুজব রটানো। কোনো ভালো টালোবাসি না তোকে। তবে তবে কি? আমায় বুকে নিয়েছিস কেন? তোকে নেব না তো কাকে নেব বেয়াদব? পাড়ার ভাবিকে বুকে নেব? ইন্দুবালা মাথা উল্টে ছেলেটির পানে তাকায়। তোর লজ্জা করে না আমায় নিয়ে সবার মাঝে চলতে? তোর বন্ধুদের বউরা নিশ্চয় অনেক সুন্দরী, ফর্সা। মোত্তাকিন আর মেজাজ ধরে রাখতে পারে না। শক্ত হাতে মেয়েটির চোয়াল চেপে ধরে দাঁত খিচে বলে, তুই এই অবস্থায় আমার হাতে দুটো খাবি? আমি অন্যের বউ দেখতে যাব কেন? আমার বউ আছে না? আমার বউ সবার থেকে ঢের সুন্দর। ইন্দুবালা নির্নিমেষ তাকিয়ে থাকে ছেলেটির দিকে। ওষ্ঠিকোণে স্মিত হাসি। কালো কুচকুচে মেয়েটি নাকি সবার থেকে সুন্দর। মোত্তাকিন ফোঁস করে নিঃশ্বাস ফেলে চেপে ধরা চোয়াল হালকা করে মাথা নুয়ে ওষুধের শব্দ করে ঠোঁট ছুঁয়ে দিয়ে বলল, জগতে চলার পথে সৌন্দর্য হলো একটা ক্ষণস্থায়ী মোহ, আর আমি ক্ষণস্থায়ী মোহে বিশ্বাসী নই। আমি আগে মানুষের ভেতরটা বুঝি, ব্যক্তিত্ব ভালোবাসি। তুই যদি ব্যক্তিত্বের কথা বলিস তবে নিঃসন্দেহে আমি সবার আগে জিতে গিয়েছি। ইন্দুবালাও জিতে গিয়েছে চলার পথে এমন একজন মানুষ পেয়ে, যে তাকে সৌন্দর্য দিয়ে নয় বরং মন থেকে ভালোবেসেছে। শরীরের অস্থিরতা ফিকে পড়ল প্রিয় মানুষটির উষ্ণতায়। প্রসন্ন মনে অচিরে নিদ্রায় তলিয়ে গেল ইন্দুবালা। চুলের গোছায় আলতো সাথে কারোর হাত অনবরত তার স্বস্তি নিশ্চিত করতে ব্যস্ত। কথায় আছে, যাই বেশি তাই বিষ। অতিরিক্ত সবকিছু দুঃখের কারণ হয়, তেমনি অতিরিক্ত ভালোবাসা কিংবা অন্ধ ভালোবাসাও ক্ষতিকারক। মরিতে ইতেজাও ঠিক একই পথে বিপাকী পথিক। স্ত্রী সন্তানের ভালোবাসা পাওয়ার জন্য নিজের ভালোবাসাকে অন্ধের পর্যায়ে নিয়ে যেতেও সে কুণ্ঠাবোধ করেনি, কিন্তু পরিণতি কি সর্বদা আমাদের মনস্পুত হয়?
সড়ক নির্মাণ এ বছরের সবচেয়ে বড় প্রকল্প হয় মোহিত ইর্তেজার চুক্তি মোতাবেক ৮ মাস সময় পেয়েছিল। বরাদ্দকৃত এই সময়সীমার মধ্যে মোহিত ইর্তেজার টেন্ডারের কাজ শেষ করতে না পারলে তাকে পারফরমেন্স গ্যারান্টি দিতে হবে। সময়সীমার আর মাত্র ২ সপ্তাহ আছে। কাজ প্রায় শেষ পর্যায়ে এবং আগেরবারের মতো এইবারও বশিরের কাছে সেই সন্তুষ্ট হতে পারেনি। লিস্ট অনুযায়ী তাকে দিয়েছে সব নাম্বার 1 ভালো মানের সরঞ্জাম ব্যবহার করেছে, কিন্তু তবুও তার কোথাও সংকোচবোধ হচ্ছে। তার থেকেও চিন্তার বিষয় হয়ে দাঁড়ায় টেন্ডার বাবদ সড়ক ও জনপদ অধিদপ্তর থেকে যত টাকা বরাদ্দ করা হয় তার সবটাই বশির নিয়েছে, কিন্তু এখন পর্যন্ত সেই টাকা নেওয়ার কোনো প্রকার মূল চুক্তিপত্র মোহিত ইর্তেজাকে দেখায়নি। বলেছে মূল কপি মোত্তাকিনের কাছে দিয়ে দেবে। ছেলের উপর বিন্দুমাত্র সন্দেহ না থাকায় মোহিত ইর্তেজা এতদিন নিশ্চিন্তে ছিল, তবে এখন তার চিন্তা হচ্ছে। ২ সপ্তাহ পর সড়ক ও জনপদ অধিদপ্তর থেকে যখন কাজের গুণমান বিল যাচাই আর তদন্ত করতে আসবে, তখন এগুলোর জন্য আবার ঝামেলায় না পড়তে হয়। বশিরের কোম্পানি যথেষ্ট স্বনামধন্য আর প্রতিষ্ঠিত। দীর্ঘশ্বাস ফেলল মোহিত ইর্তেজা। সে আশা রাখে যেখানে মোত্তাকিন আছে সেখানে সবটা সুন্দরভাবে মিটবে। অসুস্থতার ভারে নুরজদেহ আর একটু আরাম চাই। মোহিত ইর্তেজার বাগানে চেয়ার ছেড়ে উঠে দাঁড়ায়। ইদানিং তার শরীরের অবস্থা খুব একটা ভালো যায় না। বুকে ব্যথা অনুভব হয় ভীষণ। কখন না জীবন ফুরিয়ে যায় আফসোসের জর্জরিত হয়ে। ছেলের পেছনে ছুটতে থাকা মিরশাদকে দেখে সে স্মিত হাসল। তার সন্তানেরা সবাই মাটির পুতুল, তন্মধ্যে মিরশাদ একটু বেশি বুঝদার। সে যেতে যেতে তার উদ্দেশ্যে বলল, মিরশাদ, তোমার ভাইয়ের কাছে একটু টেন্ডারের চুক্তিপত্রের বিষয় নিয়ে আলোচনা করো। কবে নাগাদ আমি ওটা হাতে পাবো জিজ্ঞাসা করো। মিরশাদ মাথা নেড়ে সায় জানিয়ে বলল, ঠিক আছে বাপ্পা। সকাল 7টা। প্রভাতের শীতল স্নিগ্ধতার উদাম দেহে হালকা শিরশির জাগানো অনুভূতি আরো প্রগাঢ় হয় বক্ষ মাঝে থাকা নারীর অবয়ব আদরে শব্দ করে বুক মুখে ঘষে দেয়। মোত্তাকিন ফোন থেকে দৃষ্টি সরিয়ে তাকায় বক্ষ মাঝে বেঘরে ঘুমানো মেয়েটির পানে। ব্যস্ত দৃষ্টি আরেকবার স্ক্রিনে ভেসে থাকা কালো চকচকে অস্ত্রটির উপর ফেলে সেটা কাউকে সেন্ড করে ফোনটা অদূরে রেখে দিল। আলগোছে মেয়েটিকে আরেকটু জড়িয়ে নেয়। এলোমেলো চুলগুলো গোছাতে গোছাতে ললাট বরাবর গম্ভীরভাবে ঠোঁট ছুঁয়ে দেয়। এমন রাত জেগে থাকা, তারপর আবার সকালে স্কুল করা। শরীর থাকবে না। ডাক্তার জানিয়েছে প্রেগন্যান্সিতে হরমোনাল ইমব্যালেন্স এর কারণে এমনটাই হয়। তাই তার ও খুব একটা ঘুম হয়নি। শীতের সকাল। মোত্তাকিন গায়ের কম্বলটা টেনে মেয়েটিকে পুনরায় ঢেকে নিল। কিয়ৎকাল বাদ অদূরে থাকা ফোনটা ভাইব্রেট করতে লাগলো। বশির ভাইয়ের নাম্বার দেখে সে কানে ঠেকায়। ভাই, এত সকালে ফোন দিলেন যে? মোত্তাকিন, কিছু গুরুত্বপূর্ণ কথা ছিল। মোত্তাকিন, 2 দিন পর তোকে এক জায়গায় যেতে হবে, একটু খানিক দূরে। আচ্ছা ভাই, সমস্যা নেই। সমস্যা নেই? তুই এত সহজে মেনে যাবি? আমি বুঝিনি। শুনলাম তোর বউ নাকি প্রেগনেন্ট। বউকে রেখে যাবি? বরাবরই ব্যক্তিগত প্রসঙ্গ মনপুত হয় না মোত্তাকিনের। তীক্ষ্ণ নজর সদ্য আড়ম্বরপূর্ণ হয়ে ওঠা আবাসিক এলাকায় নীরব গলির দিকে ফেলে দৃঢ় কণ্ঠে বলল, আমি আমার স্ত্রী পরিবার সর্বোচ্চ নিরাপত্তা দিয়েই নিজের দিন শুরু করি ভাই। দিনের শুরু থেকে শেষ পর্যন্ত দ্বন্দ্ব আমার একার হয়। দেখিস কখনো যেন এই নিরাপত্তায় ঘাটতি না পড়ে। বশিরের ধিমি কণ্ঠ। মোত্তাকিন স্মিত হাসল। নিজেকে নিশ্চিত রাখাটাও একটা সেফ কেয়ার ভাই। আপনি নিজের খেয়াল রাখবেন। আপনার কাজ আমি করে দেব। শুনে খুব খুশি হয়েছি মোত্তাকিন। বশিরের প্রসন্ন কণ্ঠে মোত্তাকিন চাপা স্বরে বলল, ভাই
টেন্ডারের আসল চুক্তিপত্র চাইছে সিটি মেয়র। এখন আপনি এখনো দেননি? আরে বেটা, দেব। আমি কি পালিয়ে যাচ্ছি নাকি? পালাবে তো অন্য কেউ। আচ্ছা রাখছি, হ্যাঁ। সকাল সকাল বিরক্ত করার জন্য দুঃখিত ছোট ভাই। বসির ফোন কেটে দেয়। মোত্তাকিন উদাসীন দৃষ্টি নিক্ষেপ করে অদূরে। বিড় করে বলে, আপনি কি করতে চাইছেন ভাই? আপনি যতক্ষণ সহজ থাকবেন আমিও ততক্ষণ সহজ থাকব। আপনি জটিল হলেই সমস্যা। সম্মুখের অনাদরে পড়ে থাকা এক সুটকেসের টাকার থেকে লোলুপ দৃষ্টি সরিয়ে পারভেজ পকেট থেকে সিগারেটের প্যাকেট বের করে। একটা ধরিয়ে নিজের ঠোঁটে চেপে আরেকটা মোত্তাকিনের দিকে বাড়িয়ে দিল। মোত্তাকিন আড়ষ্টতা ভেঙে না বোধক মাথা নাড়ালো। পারভেজ ভ্রু কুঁচকে বলল, তুই সত্যি সিগারেট খাস না? তুর্য ঝটপট ফিরিয়ে দেয়া সিগারেট ছিনিয়ে নিয়ে বলল, না, অনেক মাস হয়েছে ভাই এখন আর সিগারেট খায় না। পারভেজ ভ্রু উঁচিয়ে পুনরায় বলে, এই পণ কবে থেকে নিয়েছিস? দাঁড়িয়ে হাত চুলকাতে মোত্তাকিন উদাস কণ্ঠে বলল, ইন্দুবালা সিগারেটের গন্ধ বমি করে দেয়। এখনো? অভ্যাস হয়ে যাওয়ার কথা এতদিনে। পারভেজের গা ছাড়া কণ্ঠে মোত্তাকিন অলসতার সাথে ঠোঁটকে বলল, এখন আরো বেশি। বাবু আসার পর থেকে দূর থেকেও কোনো উল্টোপাল্টা গন্ধ সহ্য করতে পারে না। বমি করে অবস্থা খারাপ করে দেয়। সিগারেটের সুখটান দিতে দিতে পারভেজ বাঁকা চোখে দেখে ছেলেটিকে। স্ত্রী সন্তানের রিজিকে উঠলেই ছেলেটির মুখ মানে অদ্ভুত সুন্দর এক অদল ফুটে ওঠে। সে সতর্ক কণ্ঠে বলল, তুই কি চিন্তা করছিস বলতো? বশির ভাই আর উত্তরের মেয়র তপনের এত করুণ অবস্থার পরেও যদি চুপ থাকে তবে এর পেছনে ভয়ঙ্কর কিছু লুকিয়ে আছে। আমিও চাই বশির ভাই তার ভয়ঙ্কর পরিকল্পনা দ্রুত প্রকাশ করুক। আমি আর এগুলো নিতে পারছি না। বাবু আসার আগে তার ভালো বাবা হতে হবে। মোত্তাকিনের উদাসীন তবে দৃঢ় কণ্ঠে পারভেজ প্রবল আগ্রহে শুধায়, তুই কোনো পরিকল্পনা করেছিস? না, কোনো পরিকল্পনা নেই। শুধু বশির ভাইয়ের পরিকল্পনা যতটা ভয়ঙ্কর হবে আমি প্রতিঘাত ততটা ভয়ঙ্কর হবে। ব্যাস, আমার মুক্তি চাই এই জ্ঞানজাম থেকে। আর সেটা যেভাবেই হোক পেতে হবে। পারভেজ আর কথা বাড়ায় না, গম্ভীর ভাবনায় ডুবে যায়। 20,000 টাকা লাগে। পুনরায় মোত্তাকিনের উদাসীন কণ্ঠে তুর্য গলা খাকিয়ে দিয়ে আরেকটু জড়সয় হয়ে বসল। পারভেজ গুরুগম্ভীর অতি শান্ত দৃষ্টি ফেলল ছেলেটির সম্মুখে থাকা এক সুটকেসের টাকার পানে। থমথমে মুখে বলল, তুই ফাজলামির মোডে আছিস? মোত্তাকিন ঘাড় কাত করে তাকায়। ডানে বামে না বোধক মাথা নেড়ে বলল, আসলেই প্রয়োজন। জোগাড় করে দিতে পারবি? মাসের শেষে দিয়ে দিব। পারভেজের এবার অধৈর্য হয়ে বলল, তোর সামনে এক সুটকেস টাকা পড়ে আছে। মোত্তাকিন অসন্তুষ্টির সাথে বলল, বাবু দোল খেতে ভালোবাসে, এই টাকায় কি আমি ওর জন্য দোলনা কিনবো? পারভেজ ভড়কে যায়। সিগারেট দূরে সরে কপাল কুঁচকে শুধায়, বাবু দোল খেতে পছন্দ করে মানে? কুচকে বের হয়েছে? মোত্তাকিন গাল ভরে হাসল। প্রচন্ড আগ্রহ নিয়ে বলল, না, জানিস আজ তো একটা দুষ্টু হয়েছে। ইন্দু হাঁটলে ও দোল পাই, তাই ও হাঁটা থামিয়ে দিলেই লাথি দেয়। দোল খেতে পারে না বলে। গতকাল ধূপধাপ লাথি দিয়েছিল, আমার হাতে ধাক্কা লেগেছে, আমি তো অবাক হয়ে গিয়েছি। পারভেজ পুনরায় সিগারেট ঠোঁটে চেপে স্মিত হাসল, বলল, তুই দেখি পাক্কা ফ্যামিলি ম্যান হয়ে যাচ্ছিস। আরো আগে হওয়া উচিত ছিল। উদয় এতদিন সময় নষ্ট করেছি আর ইন্দুবালাকে মানুষের কথা শুনিয়েছি। মোত্তাকিনের কণ্ঠে আফসোস। পরপরই বলল, এখন তো তোরও হওয়া উচিত। এই তুর্য, তুইও বিয়ে করে একটা চাকরি বাকরিতে ঢুকে পড়। এই জীবনে কোনো শান্তি নেই অশান্তি ছাড়া। পারভেজ ডানে বামে মাথা নেড়ে বলল, তুই যা শুরু করেছিস দলে বেশি দিন টিকবি না, এরপর কি করে খাবো?
পড়াশোনা করেছিস কি ঘাস কাটতে? সে এক পরীক্ষায় গেলেই বই সব পড়াও কেজি দরে বিক্রি করে দিয়েছি। তার মাথায় নেই ও দিয়ে আর কাজ হবে না। সার্টিফিকেট তো আছে, আগে একটা চাকরি নিই, তারপর কাজ করতে করতে দক্ষতা এসে যাবে। আমার তো আর বাপের কোম্পানি নেই যে কাজ না করতে পারলে ধরে ধরে কাজ করাবে আর মাসে মাসে মোটা অঙ্কের স্যালারি দেবে। খোঁজাবি না, ওই কোম্পানিতে আর 1 মাস রয়েছি, এরপর আমি আমার রাস্তায়, তারা তাদের। মোত্তাকিনের বিরক্ত মিশ্রিত কণ্ঠে তুর্য বলল, ভাই আপনি সত্যি সত্যি দল করা ছেড়ে দিচ্ছেন? দিচ্ছি না, দিয়েছি। এখন শুধু ফাইনাল ইস্তফা নেওয়া বাকি। জানি না সেই ইস্তফা জীবন থেকে হবে নাকি মনুষ্যত্ব বোধ থেকে, তবে কিছু একটা হবে। মোত্তাকিন উদাসীন হয় কথার মাঝেই বাড়ি যাওয়ার তাগিদ অনুভব হলে ফের শুধাই, পারবি কিছু টাকা ম্যানেজ করে দিতে? পারভেজ ঘাড় ঘুরিয়ে তাকায়, বলে, দোলনা কিনতে কত লাগবে? আব্বু ঘরের জন্য ভালো মানের একটা ওয়াশিং মেশিন কেনার জন্য বেশ কিছু টাকা দিয়েছে। আমার বাপের ইনকাম একদম হালাল, চাইলে সেখান থেকে নিতে পারিস। দোলনার দাম জিজ্ঞাসা করে এসেছি, 17,000 চাই। তুই এই টাকা দিলে তোর বাপ চ্যাং দোলা করে পেটাবে না? আমার টাকা দিয়ে মেশিন কিনে নেবে, তুই নিশ্চিন্তে থাক। তোর বাবু হালাল পয়সায় দোল খেতে পারলেই হলো। পারভেজ বলে পকেট থেকে টাকা বের করে গুনে গুনে 20,000 টাকা দিয়ে বলল, এটা আর ফেরত দিতে হবে না, চাচার পক্ষ থেকে উপহার। সর। মোত্তাকিন তার বাহু চাপড়ে নাকচ করে। পারভেজ উঠতে উঠতে বলে, কোনো কথা বলবি না, এগুলো ফেরত দেওয়ার নামও নিবি না। আসি। আব্বু একবার কিছু বললে যতক্ষণ না করে দেব ততক্ষণ কানের কাছে ঘ্যান ঘ্যান করবে। এই দেখ, আবার ফোন দিছে। এই ভদ্রলোকের ফোনে এত টাকা কে দেয় আল্লাহ জানে। পারভেজ বিলাপ করতে করতে বেরিয়ে যায় টঙের দোকান থেকে। মোত্তাকিনার তুর্য আড়মোড়া ভেঙে চলল দোলনার দোকানে। ইন্দুবালা গঠনগত দিক থেকে অনেক লম্বা। মোত্তাকিনের কান ছুঁয়ে যায় তার উচ্চতা। সুস্বাস্থ্য হলেও মোটা কেউ বলতে পারে না, তবে সামান্য ভারী উদর নিয়ে ইদানিং তার চলতে একটু কষ্ট হয়। স্বাস্থ্য বেড়ে গিয়েছে খুব দ্রুত। বাবার সাথে দেখা করে সে ধীরে স্থির উদর আঁকড়ে ধরে উপরে ওঠে। মধুমিতা নির্দিষ্ট সময়ে সিরিয়াল দেখছিল। মেয়েটিকে দেখে শুধায়, কি হলো, দেখা করে এলি? তোর কুটনিমা কিছু বলেছে নাকি? ইন্দুবালা প্রীতৃষ্ণা ভরা দৃষ্টিতে তাকিয়ে বলল, সে কিছু বলে না এখন আর। তুমি তাকে নিয়ে এমন কথা বলো না তো, পরে দেখা যাবে সবাই তোমায় কুটনি বলছে। মধুমিতা মুখ বাঁকিয়ে বলল, সে তো আমার আর আমার ছেলের ভয়ে বলে না। ইন্দুবালা ডানে বামে মাথা নাড়ল। নিজের ঘরে মৃদু আড়ম্বরতা শুনে শুধায়, ঘরে এত আওয়াজ কিসের মধু? তুই গিয়ে দেখ। মধুমিতার কথায় সে সোজা সেদিকে পা বাড়ায়। দরজার সম্মুখে গেলে চক্ষু শীতল হয় একটা বিশালাকৃতির কোস্টেলের দোলনা ঝুলতে দেখে। দোলনা সেট করা হতে অপরিচিত লোকটিকে বিদায় দিয়ে মোত্তাকিন ঘরে ফিরে আসে। ওষ্ঠে কোণে আলতো বেঁকে যায় দোলনা ছুঁয়ে ছুঁয়ে দেখা হাস্যোজ্জ্বল মুখের মেয়েটিকে দেখে। কদর করলে কালো কুচকুচে গায়ের বরণেরও অদ্ভুত সৌন্দর্য প্রকাশ পায়। অবহেলা কুটুক্তি আড়ালে চাপা পড়া সৌন্দর্যরা এখন অবয়ব মুক্ত, ঠিক যেন কোনো শামুকের খোলস ছেড়ে বেরিয়ে আসা এক মুক্তোর দানা। এখনকার ইন্দুবালাকে দেখলে কেউ বলবে না তার জীবনে গায়ের রং নিয়ে কোনো দ্বন্দ্ব অবজ্ঞা জায়গা আছে, বরং মুখশ্রী সহ বদনে দৃশ্যমান হয় সুখের ছোঁয়া। সে এগিয়ে গিয়ে হাত বাড়িয়ে দেয়। ইন্দুবালা বাড়িয়ে দেওয়া হাত আঁকড়ে ধরে ধীর স্থির দোলনায় বসে। বুড়ো বয়সে দোলনায় চড়ে আরামে খিলখিল করে হেসে উঠল সে। দুলতে দুলতে বলল, এত বড় দোলনার কি প্রয়োজন ছিল? মোত্তাকিন মেয়েটিকে দোলাতে দোলাতে বলল, লাথি খাওয়ার চেয়ে দোল খাওয়া বেটার। পছন্দ হয়েছে? খুব।
ইন্দুবালা উৎসুক কণ্ঠে বলল। মোত্তাকিন স্মিত হাসে। দরজার ওপারে দাঁড়িয়ে থাকা মধুমিতার আলতো হেসে চলে যায়। নিজের বৈবাহিক জীবন সুখের না হওয়া তার খুব শখ ছিল যেন ইন্দুবালার বৈবাহিক জীবন সুখের হয়। হয়তো সে পেরেছে, কিন্তু আমাদের জীবনের গতিবিধি সর্বদাই কেন এত কিন্তু ঘনঘটা থাকে? জীবন যদি সর্বদা একই ধাঁচে প্রবাহিত হয় তবে কি খুব বেশি ক্ষতি হয়ে যেত? পরের দিন দুপুরের ঘটনা। মধুমিতা খাওয়া দাওয়া শেষ করে সব গুছিয়ে টিভি ছেড়ে সোফায় পা গুটিয়ে বসে। এখন একটু বিশ্রাম করবে। ইন্দুবালা নিজের মনের খচখচানি দূর করতে মোত্তাকিনের কাবাড থেকে ব্যাংকের কাগজপত্রগুলো বের করে। উৎসুক কণ্ঠে নিয়ে সেগুলো মধুমিতাকে দেখিয়ে বলে, মধু, দেখো তো তোমার ছেলের কাছে এত টাকা কোথা থেকে আসে। এখানে কয়েক ধাপে অনেকবার মোটা অঙ্কের টাকা ট্রান্সফার করা স্পষ্ট লেখা আছে। মধুমিতা ভীষণ অনাগ্রহে শহীদ ব্যাংকের চেক আর কাগজগুলো ঘেটে ঘেটে দেখল। অবাক হয় লাখ টাকাও নয়, বরং কোটি টাকার লেনদেন দেখে। সে ভীত দৃষ্টি তাকায় ইন্দুবালার দিকে। এত টাকা মোত্তাকিনের কাছে কেন, আর কোথা থেকে আসে ইন্দু? আমিও তো সেটাই বুঝতে পারছি না। মধুমিতা গম্ভীর ভাবনায় ডুবে যায়। পরপরই চমকে স্বরে বলল, আচ্ছা ইন্দু, তুই আমায় সত্যি করে বলতো, মোত্তাকিনের কি ওর বাবার সাথে কোনো রকম সংযোগ আছে? ইন্দুবালা এবার নজর চুরি করতে লাগলো। মধুমিতা কঠোর দৃষ্টিতে তাকায়, রেগে গিয়ে বলল, তুই কিছু লুকাচ্ছিস? ইন্দুবালা বিপাকে পড়ে। ভেবে দেখল, এখন যদি মধুমিতাকে না জানাই তবে যদি কোনো বিপদ ঘটে। সে মিনমিন স্বরে বলল, মোত্তাকিন মিরশাদ ভাইয়ের কোম্পানিতে চাকরি করে মধু। নিজের ভ্রান্ত ভাবনাকে সত্যি হতে দেখে মধুমিতা ভীতিকণ্ঠে বলল, এই কথা তুই আমায় আজ বলছিস? তার মানে মোত্তাকিনের কোনো সংযোগ আছে ওর বাবার সাথে? তার মানে কি সেদিনকার ওই টেন্ডারের কাগজপত্রের সাথেও মোত্তাকিনের সংযোগ রয়েছে? ইন্দুবালা অনন্ত সুরে বলল, হতে পারে, নয়তো এত টাকা তো ওর কাছে কোনোভাবে আসার কথা না। মধুমিতা উৎকণ্ঠা নিয়ে বলে, এগুলো সরকারি টেন্ডার, এসবে কেন জড়াই ও? তুই বারণ করবি না? এখানে কেউ কোনোভাবে ঝামেলায় জড়িয়ে দিলে জেল ছাড়া রেহাই নেই। আমি তো এসব বুঝি না মধু। আমি শুধু জানি ও মিরশাদ ভাইয়ের কোম্পানিতে চাকরি করে। ও কোন গন্ডগোলে জড়িয়েছে ইন্দু? আমার মন বলছে ও আবার কোনো ঝামেলা ঘটাবে। 3 মাস ঝামেলা ছাড়া ছিলাম না, এখন আর শান্তি ও সহ্য হয়েছে। মধুমিতা বিলাপ করতে লাগলো। তাদের বিলাপ ভয়ে পরিণত হলো পরের দিন সকালে সংবাদের মাধ্যমে অন করতেই। মধুমিতা বাকহারা হয়ে যায় টিভির স্ক্রিনে ভাসতে থাকা মুহিত ইর্তেজার বিবর্ণ মুখ দেখে, যেখানে একাধিক সরকারি কর্মকর্তা আর পুলিশের ঘেরাও করে আছে। আর তার মাঝে মুহিত ইর্তেজা বলহীন, ক্ষমতাহীন হয়ে দাঁড়িয়ে আছে। সেখানে সড়ক ও জনপথ অধিদপ্তর এক কর্মকর্তারা একের পর এক স্টেটমেন্ট দেখিয়ে বিশদ বিবৃতি দিচ্ছে কি করে সিটি মেয়র মুহিত ইর্তেজা সরকারি টেন্ডার টাকা লেখে নিম্নমানের কাজের জন্য বসিরাত তার কোম্পানিকে হায়ার করে। বরাদ্দকৃত অর্থ 3 ভাগের 1 ভাগ টাকা সে এই টেন্ডারের জন্য ব্যবহার করেছে। একের পর এক মিথ্যা অপবাদে অভিযুক্ত মুহিত ইর্তেজাকে তখন হতভম্ব উত্তেজিত জনতারা ক্ষিপ্ত দৃষ্টিতে ভস্ম করে দিচ্ছে তাকে। প্রায় 30 কোটি টাকার কৈফিয়ত চায় তারা। মুহিত ইর্তেজা ব্যতিব্যস্ত হয়ে তাদের কাছে বলছে সে টেন্ডার বাবদ সব টাকাই পরিশোধ করেছে। একের পর এক সাফাই দিলেও সে সরকারি কর্মকর্তাদের মানাতে ব্যর্থ হয়, কারণ তার কথার কোনো যুগসই প্রমাণ দিতে পারছে না। এবং বশির পুলিশ সহ সকলের সামনে বিল পাশের একটি চুক্তিপত্র দেখায়, যেখানে স্পষ্ট লেখা মুহিত ইর্তেজা তাকে কতটুকু টাকা দিয়েছে। সে সেই টাকার মধ্যেই টেন্ডারের জন্য ব্যবহার সরঞ্জামের রসিদ দেখে ভীষণ অসহায়ের সাথে বলল, আমায় যত টাকা দেওয়া হবে আমি তো ততটুকু টাকার মধ্যেই কাজটা সম্পূর্ণ করতে হবে। আপনি বলুন স্যার, এখানে কি আমি দোষী? আপনারা আমায় কেন আইনের আওতায় আনবেন?
সিটি মেয়র মোহিত ইতেজা আমায় যে আদেশ দিয়েছে আমি শুধু সেটাই করেছি। বশিরের সমর্থনে দাঁড়িয়ে থাকা উত্তরের মেয়র একই অপবাদকে আরো জোরদার করে দেয়। অপবাদকে আরো জোরদার করে দেয়। মোহিত ইতেজা ক্ষমতাহীন হয়ে পড়ে উত্তরের মেয়র আর বশিরের একের পর এক স্টেটমেন্ট প্রকাশ করায়। সে স্টেটমেন্ট প্রত্যেকটাই মিথ্যা। মোহিত ইতেজা অনুনয় করে যায় শেষ পর্যন্ত। মিথ্যা বলছে স্যার, আমার কাছে প্রমাণ আছে, আমার ছেলের চুক্তিপত্রের সাক্ষী ছিল। কিন্তু কেউ মানে না। এই পর্যায়ে সাধারণ মানুষের হক ছিনিয়ে নেয়ার ক্ষিপ্ত জনগণ সেখানেই মারতে উদ্যত হয়। কিন্তু পুলিশ বাহিনীর মোহিত ইতেজাকে সাময়িক রক্ষা করে কাস্টডিতে নেয়। কর্মজীবনে বিগত বছরগুলোতে কোনো দুর্নীতির রেকর্ড না থাকায় সড়ক ও জনপদ অধিদপ্তর তাকে 12 ঘন্টা সময় দেয় নিজের সততা প্রমাণ করার জন্য। সাময়িক তাকে সকল দায়িত্ব থেকে বরখাস্ত করা হয়। প্রত্যেকটা সংবাদের মাধ্যমে প্রকাশিত একের পর এক এমনই খবরে মধুমিতা থমকে যায়, হতভম্ব হয়ে তাকায় নির্বাক ইন্দুবালার দিকে। ফাঁকা ঢোক গেলে বলে, মিরশাদের বাবা আর যাই করুক না কেন, কখনো জনগণের টাকা মেরে খাবে না। এখানে ষড়যন্ত্র হয়েছে, কিন্তু সমস্যা এখানে না। আমার সমস্যা মোত্তাকিনকে নিয়ে। এতে মোত্তাকিনও জড়িত। ইন্দুবালা, আমায় সত্যি করে বল না, মোত্তাকিন এই বশিরের হয়ে কাজ করতো এত বছর যাবৎ। ওর কাছে টেন্ডারের কাগজপত্র ছিল। মধুমিতা টলটলে নেত্রে তাকিয়ে শুধায়। ইন্দুবালা বিবর্ণ মুখে মাথা নেড়ে বলল, আমি এই বিষয়ে কিছুই জানি না মধু। মোত্তাকিন আমায় কখনোই কিছু বলে না। মধুমিতা উঠে দাঁড়ায়, ব্যস্ততার সাথে ফোন খোঁজে। মোত্তাকিন কোথায় গিয়েছে? ওকে ফোন দে ইন্দু। ও যদি এগুলোর সাথে জড়িত থাকে তবে আমার থেকে খারাপ কেউ হবে না। যার সাথে আমাদের কোনো সম্পর্ক নেই তাদের কোনো ক্ষতিতেও আমরা থাকবো না। ইন্দুবালা চিন্তায় পড়ে যায়। মোত্তাকিন সকালে বেরিয়েছে, দূরে কোথাও যেতে হবে বলে গিয়েছে, কিন্তু কোথায় গিয়েছে তা বলে যায়নি। দীর্ঘ 15 বছরের জীবনে শেষ বয়সে এসে নিজের ছেলের উপর বিশ্বাস করতে মোহিত ইতেজা এত বড় টেন্ডার বশিরের হাতে দিয়েছিল। কোনো প্রকার অতিরিক্ত সুরক্ষা অবলম্বন করেনি, একমাত্র ছেলের সম্পৃক্ততায়। একবারও ভাবেনি এখানে খারাপ কিছু হতে পারে। ছেলে কখনো তার বাবাকে কোনরূপ নিন্দার সম্মুখীন হতে দেবে না, বরং আরো উচ্চ শিখরে নিয়ে যাবে। ঠিক কতটা বিশ্বাস করলে এত বড় সরকারি টেন্ডার এভাবে নির্দ্বিধায় একজনের উপর দিয়ে দেওয়া যায়? সে বোধহয় ভুলেই গিয়েছিল সে মা ছেলের ঘৃণার পাত্র। যত যাই করুক না কেন, এ জীবনে কখনো তাদের সহানুভূতি পাবে না। তবে বিশ্বাস, ভরসা, ভালোবাসার শেষ প্রান্তে এসেও সে ছেলের প্রতি আশা ছাড়ে না। বদ্ধ নেত্রে খুলে তাকায় পাশে বসা চিন্তিত মুখের মিরশাদের দিকে। মিরশাদ ইন্দুবালার কাছে ফোন লাগায়। তাতে চিন্তা ক্রমেই নতুন মাত্রা পেল। সে বিমর্ষ কণ্ঠে বাবাকে বলল, পাপ্পা, ইন্দুবালা বলছে মোত্তাকিন দূরে কোথাও গিয়েছে, আসতে দেরি হবে। এদিকে আমাদের হাতে আর মাত্র 2 ঘন্টা সময় আছে। মোহিত ইতেজা শারীরিক দুর্বলতার সামনে অনুনয় করে বললেন, যে কোনো উপায়ে মোত্তাকিনকে খুঁজে বের করো মিরশাদ। আমার হাতে সময় কম। আমি যদি নিজের সততা প্রকাশ করতে না পারি আমার লজ্জায় মরে যেতে হবে। আমি জানি ও কখনো আমার ক্ষতি করতে পারবে না, ও কখনো আমার ক্ষতি করতে পারে না। মিরশাদ ফোন থেকে দৃষ্টি সরিয়ে সবেগে আঁকড়ে ধরে বাবার হাত, আশ্বাস দিয়ে বলে, কিছু হবে না বাপ্পা, এত চিন্তা করছো কেন? শরীরের ওপর এত চাপ দিও না। মোত্তাকিন আছে পাপা, ও আমাদের সাহায্য করবে। ও হয়তো বুঝতে পারেনি বশিরের পরিকল্পনা। ও এইসবের সাথে থাকতেই পারে না। ডাক্তার কিছুটা চিন্তিত দৃষ্টিতে তাকায় মিরশাদের দিকে, বলে, মিরশাদ, তার শারীরিক অবস্থা ভালো নাই। আমার মনে হয় তোমাদের হাসপাতালে যাওয়া উচিত। কিছু টেস্ট করানো অতি আবশ্যক, নয়তো আমি সঠিক চিকিৎসা দিতে পারছি না। মোহিত ইতেজা সবেগে নাকচ করেন, দৃঢ় কণ্ঠে বলেন, হাসপাতালে যাওয়া সম্ভব নয় আমার পক্ষে। আমার মোত্তাকিনকে চাই। আমার হাতে সময় কম। ওই একমাত্র আমার সততা প্রকাশ করতে পারবে। মিরশাদ মলিন মুখে অনুর দিকে তাকায়।
অনু মিহিসরে বলে, আপনিও কি মোত্তাকিনকে অবিশ্বাস করছেন? মিরশাদ স্ম্লান হেসে বলল, অবিশ্বাস করলে এত বড় টেন্ডারটা বিনা কোনো সংশয়ে ওর ভরসায় ছেড়ে দিতে কখনো সায় দিতাম না অনু। শুধু দোয়া করো মোত্তাকিন যেন আমার বিশ্বাসটা ধরে রাখে। ও যদি কোনোভাবে আমাদের বিশ্বাস ভেঙে দেয় তবে আমরা এখানেই শেষ হয়ে যাব। এখানে বড় কোনো ষড়যন্ত্র আছে অনু। মিরশাদ কোনোভাবে চেষ্টা করতে থাকে মোত্তাকিনের সাথে যোগাযোগ করার, কিন্তু চেষ্টা করতে করতে একটা সময় ব্যর্থ হয়ে যায়। সকাল 8টায় দেওয়া বরাদ্দকৃত 12 ঘন্টা সময়সীমা অচিরেই শেষ হয়ে যায়। মিরশাদ খেয়াল করে সড়ক ও জনপথ অধিদপ্তরের কর্মকর্তারা কিংবা পুলিশ কোনো প্রকার পদক্ষেপ নেবে কিনা। তার আগে আমজনতায় তাদের উপর ক্ষিপ্ত হয়ে আক্রমণ করার জন্য ভিড় জমিয়েছে গেটের সম্মুখে। সে জানে আমজনতার রূপে এগুলো সব বিরোধী রাজনৈতিক দলের লোকেরাই। মিরশাদ রিস্ক নিতে চায় না, তাই অতি দ্রুত স্ত্রী আর সন্তানকে সেখান থেকে সরিয়ে দেয়। বারান্দা থেকে দ্রুত কদমে ঘরে ঢুকে সে ছেলের প্রয়োজনীয় কিছু জিনিসপত্র সহ পোশাক একটা ব্যাগে ঢুকিয়ে আর পর্যাপ্ত পরিমাণে টাকা দিয়ে অনুকে নিয়ে পেছনের গেটের দিকে ছোটে। কিন্তু অনু যেতে নারাজ। সে টলটলা নেত্রে তাকিয়ে বলল, আমি কোথাও যাব না মিরশাদ। এত মানুষের মাঝে আপনাকে আর পাপ্পাকে একা রেখে আমি কোথাও যাব না। বোকামো করো না অনু, তুমি ভুলে যাচ্ছ তোমার ছেলের কথা। এই ঝামেলার মধ্যেও ওকে কোনোভাবে রাখা যাবে না। কিন্তু আমরা যাব কোথায় আপনাকে ছেড়ে? অনু ফুপিয়ে কেঁদে উঠলে বলে, সে অনাথ আশ্রমে বড় হয়েছে। কলেজের এক অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে এসেছিল মিরশাদ। তখনই তাদের পরিচয় হয়। মিরশাদের পছন্দ হয়ে যায় মেয়েটিকে এবং শুধুমাত্র প্রথম দেখায় ভালো লাগার জোরে কোনো প্রকার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড ছাড়া একটা অনাথ মেয়েকে বিয়ে করে নেয় সে। সেই থেকেই অনুর দুনিয়া এই মানুষটা। দুশ্চিন্তায় ঘেমে ওঠা মিরশাদ পেছনের দরজার সামনে এসে ফোঁস করে নিঃশ্বাস ফেলে। আলগোছেলে স্ত্রী আর সন্তানকে শক্ত করে বুকে আগলে নেয়। কপালের ভরসার এক চুম্বন করে বলল, তুমি মধুমিতা মায়ের কাছে চলে যাবে এখান থেকে। আমি নিশ্চিত মধুমিতা মা তোমার আর মায়ানের কোনো ক্ষতি হতে দেবে না, বুঝেছ? আমি অনেক টাকা দিয়ে দিয়েছি, এখান থেকে যা প্রয়োজন তা করবে। তবুও যে কোনো মূল্যে মায়ার আর নিজেকে সুরক্ষিত রাখবে, ওয়াদা করো। অনু ফুপিয়ে কাঁদছে। কথা বলার শক্তি নেই তার মাঝে। মিরশাদ সময় নষ্ট করতে পারে না, জোরপূর্বক অনুকে বের করে দেয় পেছনের গেট থেকে। ততক্ষণ মুহিত ইতেজার পুরো বাড়ি ঘেরাও করে ফেলা অজ্ঞাত আম জনতারা। লোহা গরম থাকতেই আঘাত করতে হবে। সেই ভিড়ের মাঝে মাস্ক পরিহিত বশির আর তার লোকেরা হিংস্র পশুর ন্যায় এগিয়ে চলে বাড়ির গেট ভাঙার জন্য। দারোয়ানদের উপর ক্ষিপ্ত জনতা হামলে পড়তে মিরশাদ অস্থির হয়ে পড়ল। এই ভিড়ের মাঝে কোনোভাবে পড়লে তাদের জানে মেরে ফেলবে ষড়যন্ত্রকারীরা, তাই এমন অস্বস্তিশীল পরিস্থিতি তৈরি করছে। সে বারান্দা থেকে দ্রুত ঘরে চলে আসে। টলটলে নেত্রী নত শির বসে থাকা বাবাকে বলল, পাপ্পা এখনো সময় আছে, চলো বেরিয়ে যাই এখান থেকে। আমি পুলিশে ফোন দিয়েছি, কিন্তু তাদের আসতে আসতে লোকজন ভেতরে ঢুকে যাবে। আমাদের এখান থেকে যে করে হোক বের হতে হবে। এদের হাতে পড়লে আমরা কেউ বাঁচব না। আমি কোথাও যাব না মিরশাদ। আমি এখান থেকে চলে গেলেই তারা ভাববে আমি অপরাধী, আর তারা আমায় আরো অসম্মান করার সুযোগ পাবে। মোহিত ইতেজার দৃঢ় কণ্ঠ। মিরশাদ রেগে যায়, রাগান্বিত স্বরে বলে, এখানে থাকলে ওরা আমাদের জানে মেরে ফেলবে বাপ্পা। বোকামি করো না। বেঁচে না থাকলে সততা প্রমাণ করবে কি করে? আমি মরে গেলেও এখান থেকে যাব না মিরশাদ। বাবার সেই একরোখা কণ্ঠে মিরশাদ বিতৃষ্ণা ভরা নিঃশ্বাস ফেলল। সে অসুস্থ বাবাকে একা ফেলে কোথাও যাবে কি করে, এমনটা সে কল্পনাও করতে পারে না। ধপ করে বসে পড়ল বাবার পাশে। ভাইয়ের প্রতি অগাধ বিশ্বাস একটু একটু করে ক্ষয় হতে থাকে। ক্ষয়িষ্ণু সেই অন্তঃস্থলে নিয়ে অপেক্ষা কোনো অনিশ্চিত পরিণতির। আমি কিছু জিজ্ঞাসা করেছি মোত্তাকিন, এগুলোর সাথে তোর কোনো সম্পর্কতা আছে?
তোর কাছে এই টেন্ডারের ফাইল, একটা ফাইল আমি দেখেছি, আর তোর অ্যাকাউন্ট থেকে অনেক বড় এক অঙ্কের টাকার লেনদেন হয়েছে। এগুলো কিসের? টিভির দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে থাকা মোত্তাকিন পলক ফেলেন মায়ের উচ্চস্বরে। ইন্দুবালা স্থির নয়নে পর্যবেক্ষণ করছে সদ্য বাইরে থেকে আসা মোত্তাকিনের উপরে যাওয়া মুখশ্রী। ছোটবেলা থেকে ছেলেটিকে দেখে আসার বুঝতে বাকি থাকে না এই ঘটনার সাথে তার সম্পর্কতা রয়েছে। মধুমিতার কঠোরতা নিয়ে যায় ছেলের নীরবতায়। সে ভয়ার্ত কণ্ঠে ফের শুধায়, বাবু তুই চুপ কেন? কথা বলছিস না কেন? জোর গলায় বল, মামনি আমার এগুলোর সাথে কোনো সম্পর্কতা নেই। মধুমিতা এক প্রকার জোর করে, কিন্তু মোত্তাকিন টুর শব্দ করার ক্ষমতা খুঁজে পায় না। মধুমিতা দেহের বল ছেড়ে অবিশ্বাসের নয়নে তাকায় ছেলের দিকে। তন্মধ্যে কলিং বেল বেজে উঠল। ইন্দুবালা খোলার জন্য পা বাড়ালে মোত্তাকিন তৎক্ষণাৎ বাধা দেয়। থাম, আমি দেখছি। মোত্তাকিন অস্ত্র পায়ে এগিয়ে যায় দরজার কাছে। পিল হলে মায়ানের মুখটি ভেসে উঠতে সে দ্রুত দরজা খুলে দেয়। মোত্তাকিনকে দেখতেই অনুর ক্রন্দনরত চোখে মুখে উল্লাস নেমে আসে। হড়বড়িয়ে বলে, মোত্তাকিন তুমি এসেছো? ওরা বাবাকে আর শ্বশুরাব্বু অনেক বিপদে পড়ে আছে। মোত্তাকিন, তোমার কিছু একটা করে সবাইকে বোঝাও যে ওর দাদুভাই নির্দোষ। তুমি তো জানো ওর দাদুভাই কোনো টাকা বাজেয়াপ্ত করেনি। প্লিজ কিছু করো, না তো মানুষ তাদের মেরে ফেলবে। আমাদের এখানে জোরপূর্বক পাঠিয়ে দিয়েছে। মোত্তাকিন ফাঁকা ঢুক গেলে ভারী গম্ভীর কণ্ঠে বলল, ভেতরে আসুন ভাবি। তুমি একটু ওর বাবার কাছে যাও না ভাই, আমার ভয় করছে। মানুষ ভাঙচুর করে ঘরে ঢুকতে চাইছে। অনু ঘরে না ঢুকে অনুনয় করে। মোত্তাকিন হাত বাড়িয়ে কাঁপতে থাকা অনুর হাত থেকে মায়ানকে কোলে তুলে নেয়। চোখে চোখ রেখে দৃঢ় কণ্ঠে বলে, আমি আছি তো ভাবি, তাদের কিচ্ছু হবে না। আপনি আসুন, কিন্তু পানি আন। অনুর মুখে হাসি ফুটে উঠল। তাদের বসিয়ে মোত্তাকিন দরজা আটকে দ্রুত নিজের ঘরে যায়। কিছুক্ষণ আগে চার্জ দেওয়া ফোনটা খুলতেই অজস্র নোটিফিকেশন আসতে লাগলো। তন্মধ্যে পারভেজের একাধিক ফোন। সে ফোন ব্যাক করতেই অশ্রব্র ভাষায় গালি ঠিকরে আসে। তার বাচ্চা, কোথায় ছিলি তুই? সারাদিন ধরে এতবার ফোন দিচ্ছি, ফোন তুলছিস না কেন? তোর পরিবারকে এক্ষুনি কোথাও সরিয়ে দে। বশির ভাই মির্শাদাত তোর বাপকে তুলে নিয়ে এসেছে। এখন তার লক্ষ্য তুই আর তোর পরিবার। মোত্তাকিন বন্ধ নেত্রে কপাল ঘষে। কিছু বুঝে উঠতে না পেরে বিভ্রান্ত কণ্ঠে বলে, এসব কি হচ্ছে পারভেজ? তোকে আমি সাবধান করেছিলাম আগেই। বশির এবার তোকে শুধু মহড়া হিসেবে ব্যবহার করেছে। ও আগে থেকেই জানতো যে তুই মোহিত ইতেজার ছেলে। তোদের পুরো পরিবারকে মেরে ফেলায় এখন তাদের মূল লক্ষ্য, আর এটাই মোক্ষম সময়। তুই ইন্দুবালা আর তোর মাকে দূরে কোথাও সরিয়ে দে, আর নিজেও দূরে সরে যা। এহেন ভীতিকর পরিস্থিতিতেও মোত্তাকিন শান্ত বদনে কোনরূপ বিচলন দেখা গেল না। সে শান্ত স্বরে বলল, কবে জেনেছে? তা জানি না, তবে আমার মনে হয় অনেক আগে থেকেই জানতো। তুই কোথায় এখন? আর সারাদিন ফোন তুলিসনি কেন? বশির ভাই ইচ্ছাকৃত আমায় দূরে সরিয়ে রাখার জন্য একটা কাজে পাঠিয়েছিল দূরে। সবটা পূর্ব পরিকল্পিত ছিল। বশির ভাই মানুষের মধ্যে সড়ক ও জনপদ অধিদপ্তরের কর্মকর্তাদের কাছে ভুয়া তথ্য পাঠিয়েছে যে মোহিত ইর্তেজা দুর্নীতির আশ্রয় নিয়েছে, আর ভুয়া সব স্টেটমেন্ট দেখিয়ে মোহিত ইর্তেজাকে কালপ্রিট বানিয়েছে। আর এখন সবাইকে বলছে মোহিত ইর্তেজা আর তার ছেলে পালিয়েছে। সব শুনে মোত্তাকিন থ মেরে বসে রইল। পারভেজ হ্যালো হ্যালো করছে। কি হলো, কথা বলছিস না কেন? তুই কি করতে চাইছিস? মোত্তাকিন ফোন কেটে দিয়ে ফোন দেয় বশিরের কাছে। রিসিভ হতেই সে শান্ত স্বরে বলে, ভাই এটা কি করছেন আপনি? এমনটা তো কথা ছিল না। আপনি বলেছিলেন আপনার শুধু টেন্ডার পেলেই হলো। বশির আনন্দে খলবলিয়ে উঠল তার ফোন পেতেই। অতি স্নেহের সাথে বলল, এতদিন এই দিনটার অপেক্ষা করেছি মোত্তাকিন। আমি এত বছর ধরে এমন একটা মুহূর্তেরই অপেক্ষায় ছিলাম, যখন আমজনতা পুরনোটা মোহিত ইর্তেজার বিপক্ষে চলে যাবে। আর এটা করতে তুই আমায় সাহায্য করেছিস।
তুই না থাকলে আমি টেন্ডার পেতাম না, আর এই পরিস্থিতি সৃষ্টি করতে পারতাম। আজ আমরা সফল মোত্তাকিন। তুই আমার যে সফলতা দেখানোর জন্য এত বছর আমার সঙ্গে কাজ করেছিস তা সত্যি হচ্ছে মোত্তাকিন। তাই এই শুভ কাজ আমি তোকে ছাড়া করতেই পারবো না। আমি গাড়ি পাঠিয়েছি, তুই আর তোর পরিবার তাড়াতাড়ি চলে আয়। খবরদার মোত্তাকিন, এদিক সেদিক যেন না হয়। তোকে আসতেই হবে। মোহিত ইতেজকে তুই নিজের হাতে মারবি। শেষ কথাটা বসির দাঁতে দাঁত চেপে কেটে হিংস্রতার সাথে হুঁশিয়ারি দিয়ে বলল। মোত্তাকিন ফোন কেটে দেয়। ফোন কেটে আরেকজনকে ফোন দিয়ে ব্যস্ত কণ্ঠে কিছু বলল। এতক্ষণে আরম্ভহীন দেহ ভীষণ ব্যস্ততা আছড়ে পড়ে। দ্রুত কাবার থেকে কিছু টাকা বের করে আর একটা ব্যাগে ইন্দুবালার কয়টা শীতের কাপড়, জামা আর ইন্দুবালার ওষুধগুলো ঢুকিয়ে নেয়। সদ্য ঘরে ঢোকা ইন্দুবালা পা থেমে যায় মোত্তাকিনকে কাবার থেকে বিস্ময়কর এক জিনিস বের করতে দেখে। সে অবিশ্বাস্য কণ্ঠে বলে ওঠে, ওটা কি মোত্তাকিন? মোত্তাকিন চমকে ওঠে। সতর্কতার সাথে হাতের জিনিসটা কাপড়ের আড়ালে নিয়ে নেয়। ইন্দুবালা এক প্রকার জোর কদমে ছুটে আসে। জোরপূর্বক কাপড়টা সরিয়ে দিতেই সে আশ্চর্য হয়ে যায় কালো রঙের অস্ত্রটি দেখে। বিস্ময় আতঙ্ক আছড়ে পড়ে তার মাঝে। তোর কাছে এসব কেন মোত্তাকিন? তুই কি করেছিস? তুই কি কোনো বিপদে পড়েছিস? কোনো কথা বলছিস না কেন? এসব কি হচ্ছে? বলতে বলতে ইন্দুবালা ফুপিয়ে কেঁদে উঠল। মোত্তাকিন লম্বা নিঃশ্বাস ফেলে নিজেকে শান্ত করে। হাতের অস্ত্রটি পকেটে ঢুকিয়ে নিয়ে মেয়েটিকে শক্ত করে বুকে জড়িয়ে নেয়। মাথায় অনবরত হাত বুলাতে বুলাতে আঁকড়ে ব্যস্ত কণ্ঠে বলল, থাম ইন্দু, থাম, কাঁদিস না। নিজের উপর প্রেশার দিস না। প্রেশার বেড়ে যাবে, বাবুর ক্ষতি হয়ে যাবে। ইন্দু, শ্বাস ফেল, আমার কথা শোন। কিচ্ছু হয়নি। আমি যতক্ষণ আছি ততক্ষণ কিচ্ছু হবে না। কিন্তু তুই যদি দেরি করিস তবে আমার অনেক বড় ক্ষতি হয়ে যাবে। আমি যেটা বলছি সেটা একটু শোন। ইন্দুবালা ঘন ঘন নিঃশ্বাস ফেলে নিজেকে সামলায়। লালচে নেত্রে পেট শুধায়। কি হয়েছে? কি করছিস তুই? অস্ত্র কেন তোর কাছে? কিছু করছি না। আমি যা বলছি তা মন দিয়ে শোন ইন্দু। তুই তো আসবে এক্ষুনি। তুই আর মামনি ভাবিকে নিয়ে গ্রামে চলে যাবে। যতক্ষণ আমি না ফিরবো ততক্ষণ নিজের দায়িত্বে নিজের খেয়াল রাখবি। কিন্তু কেন? তুই কোথায় যাচ্ছিস এই অস্ত্র নিয়ে? তুই কোনো বিপদে পড়েছিস তাই না? আমি তোকে কোথাও যেতে দেবো না মোত্তাকিন। ইন্দুবালা ফের কেঁদে উঠল। মোত্তাকিন তাকে সময় দিতে পারে না। কাবার থেকে একটা বড় শাল বের করে মেয়েটির পুরো গায়ে জড়িয়ে দেয়। কথা বলার সময় নেই ইন্দু, তুই যে ফোন দিচ্ছে, তাড়াতাড়ি বের হতে হবে। মোত্তাকিন তার হাত ধরে ছুটে বের হয়, ঘর থেকে বের হতে নেয়। কিন্তু ইন্দুবালা নড়তে চায় না। টেনে ধরে তার হাত। ইদানিং তার মন এমনিতেই কুটাকে, আর আজকে এমন পরিস্থিতি। সে আছড়ে পড়ে ছেলেটির বক্ষ মাঝে শক্ত করে জড়িয়ে ধরে অনুনয় করে বলে, কাকের মতো কালো মেয়েটিকে কেউ একজন যাদের মতো ভালোবেসেছে, সম্মান দিয়েছে মোত্তাকিন। তুই ব্যতীত আর কেউ কখনো এই মেয়েটিকে এমন ভাবে ভালোবাসেনি। তোকে হারালে ফের এই দুনিয়া আমার একঘেয়ে করে দেবে। প্লিজ মোত্তাকিন, ছেড়ে যাস না। আমার একটা সংসারের খুব শখ, যেই সংসারে তুই, মধু আর আমাদের অনাগত পুচকে থাকবে। আমি কোথাও যাব না মোত্তাকিন, আর না তুই কোথাও যাবি। ইন্দুবালা সর্বোচ্চ শক্তি দিয়ে হাতের মুঠোয় আঁকড়ে ধরে শার্টটা ফুপিয়ে ফুপিয়ে অনুনয় করে। মোত্তাকিনের ব্যস্ততা খানিক থমকায়। ইন্দুবালা কখনো তার কাছে সরাসরি ভালোবাসার বহিঃপ্রকাশ করেনি, কিন্তু ইনিয়ে বিনিয়ে বহুবার বুঝিয়েছে। শত চিন্তার মাঝেও সেই কান্নার নিঃশব্দ হাসে সে। বুক থেকে মুখটা তুলে মুছে দেয় মনাজালগুলোকে। দৃঢ় কণ্ঠে বলে, কার এত সাহস আছে আমার ইন্দুকে একঘেয়ে করে দেবে? আমি আছি তো। ইন্দুবালা অতি কষ্টে কাঁদতে ভুলে যায়, কেননা মোত্তাকিন তাকে ইতিমধ্যেই দূরে সরিয়ে দিয়েছে। সে স্পিত উদর আঁকড়ে ধরে নির্মেষ চেয়ে বলে, যেতে যেতেও এমনভাবে মায়া লাগিয়ে যাচ্ছিস, তুই আমাদের বাঁচতে দিবি না? কক্ষ থেকে বের হতে হতে মোত্তাকিন ক্ষীণস্বরে বলল, তোদের একটা সুন্দর জীবন দিতে হলে আমায় একটু রিস্ক তো নিতেই হবে ইন্দু। মা আর ভাবির প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে মোত্তাকিন তাদের জোরপূর্বক গাড়িতে উঠিয়ে দেয়। মধুমিতা বাক খাড়া হয়ে যায়। কি হচ্ছে কিছু বোঝে ওঠে না।
দুশ্চিন্তায় ইতিমধ্যেই ইন্দুবালার দেহ দুর্বল হয়ে পড়েছে। তন্মধ্যেই গাড়ি স্টার্ট দেওয়ার শব্দে সে অশ্রুসিক্ত নয়নে মোত্তাকিনের শার্ট চেপে ধরে। বিদায়ের আগে শেষবারের মতো অনুনয় করে ফিসফিস করে বলে, তুই কি কিছু করেছিস? তুই কি করছিস? আমি কিছু জানি না মোত্তাকিন। আমি কিছু বললেও তুই শুনবি না আমি জানি। তাই শুধু এতটুকু অনুরোধ করব, আমার জন্য না হয় নিজের বাচ্চার জন্য নিজের খেয়াল রাখিস মোত্তাকিন। আমরা তোর অপেক্ষায় থাকবো, তুই ফিরে আসবি শীঘ্রই। মোত্তাকিন এক পলক ব্যস্ত দৃষ্টি আবাসিক এলাকার সড়কের দিকে স্ত্রীর পানে তাকায়। সে জানে এই মেয়েটি ছোট্ট একটা দুনিয়া, আর যেই দুনিয়ার মালিক শুধু সে নিরাশ করতে পারে না, বরং দৃঢ় গলায় বলে, আমি ঠিক সময় হলে চলে আসব, কিন্তু ওর কোনো ক্ষতি যেন না হয় ইন্দু। মোত্তাকিন মায়ের দিকে তাকায়। মধুমিতা ক্ষণকালের জন্য ভুলে যায় সব বিরূপ পরিস্থিতি, আগলে নেয় ছেলেকে বুকে। গাড়ি চলতে শুরু করে। মোত্তাকিন অনুর দিকে তাকায়। অনুর আশাভরা চাহনি দেখে ভরসা দিয়ে বলে, মায়ানের আব্বুর কিছু হবে না ভাবি, আমার উপর ভরসা রাখুন।